নেতাজি কি বিবাহিত ছিলেন? গুমনামি বাবাই কি নেতাজি? জাপানের টোকিওয় যে চিতাভস্ম আছে সেটা কি সত্যি? নমস্কার, আমাদের চ্যানেল বাংলার সরকার, আমাদের চ্যানেলে আপনাকে প্রথমেই স্বাগত জানাই। মূলত আমরা বিভিন্ন দৈনন্দিন খবরের পাশাপাশি আমরা চেষ্টা করছি বাংলার স্বর, কণ্ঠস্বর, একদমই তাই, সেগুলো মানুষের কাছে, ভয়েস অফ বেঙ্গল, একদম 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 সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা প্রচেষ্টা আমরা নিয়েছি। জানুয়ারি মাস চলছে, আর কাল বাদ পরশু সরস্বতী পূজা এবং নেতাজির জন্ম জয়ন্তী, সেটাও একটি পূজা নেতাজি আমাদের পুজো। কাছে, নেতাজি পূজা। আপনার মতো মানুষকে আমরা আমাদের চ্যানেলে পেয়েছি, সত্যি আমরা অত্যন্ত আনন্দিত। আমিও খুব সৌভাগ্যবান যে এরকম একটা চ্যানেল এবং শুদ্ধ তোমার মতো শুদ্ধ চিত্তের মানুষকে পেয়েছি, খুব ভালো লাগছে। আমাদের আলোচনার মধ্যে আপনার বিভিন্ন বিষয়ক আলোচনা আমরা তো দেখি, নেতাজি বিষয়ক, নেতাজিকে নিয়ে বিভিন্ন চর্চা গবেষণা আপনি এতদিন ধরে করছেন, ধারাবাহিকভাবে করছেন, যেটা একটা বিশেষ ভূমিকা আমাদের বাংলা কেন ভারতের বিভিন্ন প্রান্তে আপনার লেখালেখি এবং আপনার এই কথা বক্তব্য শোনার জন্য সকলে অধীর আগ্রহে থাকে। আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে বেশ কয়েকটি প্রশ্ন আপনার কাছে রাখবো। যেহেতু নেতাজির জন্ম জয়ন্তী একদম দোরগোড়ায়, আমরা সারা বছরই তাকে নিয়ে চর্চা করব, চর্চা করি, সেই একটা আশা নিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এই কথোপকথনে মুখোমুখি ডক্টর জয়ন্ত চৌধুরী। নেতাজি, আমরা স্বাধীনতার অনেকগুলো বছর পেরিয়ে এসেছি, দীর্ঘ অনেকগুলো বছর পেরিয়ে আমরা এখন স্বাধীন বলতে পারি। এই সময়ে দাঁড়িয়ে যদি আমরা নেতাজিকে পেতাম, নেতাজি সুভাষচন্দ্র বসু যদি আমাদের সামনে এই সময়ে থাকতেন, আপনার কি মনে হয় কোন পরিবর্তনটা তিনি সবার আগে করতেন? নেতাজি সুভাষচন্দ্র বসু দেশভাগটাকে মেনে নিতে পারেননি। আমরা দেখতে পাচ্ছি 47-এর আগে ওই সময়টাকে উনি জাতীয় নেতাদের বারবার বলছেন যে ভারত মাতার অঙ্গচ্ছেদ যেন করা না হয়, আমরা রুইন্ড হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আজ ইতিহাস তাই বলছে। ফলে স্বাধীন ব্যাপারটা নিয়ে নেতাজির স্বপ্নের অখণ্ড ভারত আমরা পেলাম না। যেটা হতে পারত, নেতাজির স্বপ্নের ভারত হলে আজ জাতপাতের যে রাজনীতি, যার জন্য দেশটা ভাগ হয়ে গেছে, নেতাজি থাকলে হতো না। জাতীয় কংগ্রেসের বিখ্যাত নেতা, একদা নেতাজির বিরোধী ছিলেন, তিনি বলেছিলেন যে জাতীয় কংগ্রেস 53 বছরে যেটা করতে পারেনি, সুভাষচন্দ্র বসু 3 বছরে করেছিলেন। এখানে হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই, পাহাড়ি জনজাতি, 8 থেকে 80, গরিব, বড়লোক, দেশের প্রবাসী, সবাই ঐক্যবদ্ধ হয়েছিল ভারত মায়ের মুক্তির জন্য। এটা কিন্তু পৃথিবীর কোনো নেতার ক্ষেত্রে আমরা দেখিনি, মানে ইতিহাস তাই বলছে। তিনি শিক্ষা নিয়ে বলছেন, এডুকেশন নিয়ে। আমরা যে হরিপুরা কংগ্রেসের সভাপতির ভাষণটা দেখি, যেন ভারতবর্ষের রাষ্ট্রপতি, জাতীয় কংগ্রেসের রাষ্ট্রপতি, অবশ্যই তিনি দুবারে নির্বাচিত রাষ্ট্রপতি। তিনি বলছেন, আমরা তাকে যদি দেখি প্রশাসক হিসাবে, কিন্তু আইসিএস পাশ করে প্রত্যাখ্যান করেছিলেন, এমন আত্মত্যাগ আমরা দেখিনি। ওনাকে আমরা দেখব যে যখন উনি কলকাতা কর্পোরেশনের দায়িত্বে আছেন, যে মৌলিক ভাবনা চিন্তাগুলো, গরিব বস্তির উন্নয়ন, পয়ঃপ্রণালী, জলের উন্নয়ন, গরিব মানুষের জন্য যতটা করা যায়, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, অনাথ আশ্রম, এমনকি এশিয়ার প্রথম সোশ্যাল মিউনিসিপ্যাল গেজেট, ক্যালকাটা মিউনিসিপ্যাল, ওনার ব্রেন চাইল্ড। এই যে পরিকল্পনা, এবং হরিপুরা কংগ্রেসে উনি পরিষ্কার বলছেন আগামী ভারত কেমন হবে। এই যে নারী মুক্তির তো উনি পরীক্ষাটা দেখিয়ে দিয়েছেন আজাদ হিন্দ সরকারের মধ্যে, উইমেন রেজিমেন্ট, জাসিরানি রেজিমেন্ট, শুধু থিওরিটিক্যালি না, প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছেন। এবং দেখবো ভাষা, উনি নিজে বিরাট মাস কমিউনিকেটর, উনি রেডিও স্টেশন করছেন যখন জার্মানিতে গেছেন, পরবর্তীকালে জাপানে, এবং রেডিও স্টেশনের নামগুলো আজাদ মুসলিম রেডিও, আজাদ কংগ্রেস রেডিও, আজাদ হিন্দ রেডিও। উনি উর্দু বাইমন্থ পত্রিকা করছেন। যখন উনি কলকাতায় আছেন, দেশবন্ধু চাকরি ছেড়ে দিয়ে করবেন না বলে চলে এলেন, তিনি বলেছিলেন যে দেশবন্ধুকে চিঠি লিখছেন যে আমার সামান্য যা বিদ্যা বুদ্ধি আছে, আমাকে আপনি কাগজ বার করছেন, সাব এডিটরের কাজ অথবা শিক্ষকতার কাজ দিলেই হবে, আমি সংসার করবো না, পিছু টান নেই, বাড়ির উপরে আমি আর নির্ভর করতে পারবো না, সামান্য কিছু দিলেই হবে। এমন ত্যাগব্রতী মানুষ, তিনি বার করছেন বাংলার কথা, যে ভয়েস অফ বেঙ্গল, বাংলার কথা পত্রিকা দৈনিক করলেন, দৈনিক সম্পাদক, এবং বাংলাকে তো ভীষণ ভালোবাসতেন, এবং অখণ্ড বাংলার কথা। পরবর্তীকালে আমরা দেখব স্টুডেন্টদের মধ্যে যাতে শিক্ষা ব্যবস্থা, প্রাইমারি লেভেল এডুকেশন ঠিকঠাক হয়, মহিলাদের প্রতি, নারীদের প্রতি যাতে সঠিক সম্মান দেওয়া হয়, কোনো কাগজে কলমে না। কারণ উনি দেখিয়ে দিয়েছেন আজাদ হিন্দ ফৌজে প্র্যাকটিক্যালি, যে একটা ডো অ্যাজ ডোন্টস বলে বই থাকতো, তাতে বলেছিলেন যদি কোনো জাপানিজ অথবা আজাদ হিন্দের কোনো সেনা
কোনো নারী ঘটিতে এতে যাচ্ছে শুট অ্যাট সাইটের নির্দেশ দিয়েছিলেন। আমরা দেখব এই যে আজাদিন বেতার, সেখানে মানে সাংস্কৃতিক ব্যাপারটাও রয়েছে, ড্রামা হচ্ছে, কালচারাল ব্যাপার হচ্ছে। উনি 17টা ভাষায় পাবলিকেশনস হচ্ছে ইউথদের জন্য, সিনিয়রদের জন্য। একটা পরিবারের বয়স্ক মানুষ যারা, তারা ILL-এ গেছেন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগে। যারা অতটা সক্ষম নয়, আজাদিন দল, মহিলারা যাচ্ছেন আজাদিন উইমেন্স রেজিমেন্টে, জওয়ানরা যাচ্ছেন সেনাবাহিনী, বাচ্চারা যাচ্ছে বাল সেনায়। দেখা যাচ্ছে সেখানে একই জায়গায় রান্না বান্না হচ্ছে। আগে যখন আমরা কেউ নানা সম্বোধন করতো ধর্মীয় সম্বোধনে, উনি মেনে দিলেন ভিক্টরি অফ হিন্দুস্তান, জয় হিন্দ, তার মাতৃভূমি জয় হোক। এই বাণীটা, এই নেতাজির এটা একটা বড় ব্যাপার। নেতাজি থাকলে নিশ্চিত দেশভাগ হতো না, এত সাম্প্রদায়িক ব্যাপার থাকতো না, সংরক্ষণের যে যুগের পর যুগ সংরক্ষণের চাকরি বাকরির যে একটা অদ্ভুত ব্যাপার হয়ে রয়েছে আমাদের দেশে, হ্যাঁ, এই যে ব্যাপারটা ভেদাভেদ থাকতো না। আর যেটা নেতাজি থাকলে, মানে যদি নেতৃত্বে আসতেন সামনে, আমি নিশ্চিত সাউথ ইস্ট এশিয়ার সমস্ত কান্ট্রি, ইউরোপের সমস্ত কান্ট্রি যাদের সঙ্গে উনি ঘনিষ্ঠভাবে মিশেছিলেন, সুভাষচন্দ্রকে যারা মানতেন, তারা কিন্তু আমাদের ফরেন পলিসি অত্যন্ত স্ট্রং হতো, এশিয়া ব্লক হয়ে যেত। কারণ সোভিয়েত রাশিয়া, চীন, 11টা রাষ্ট্রনায়ক নেতাজিকে গার্ড অব অনার দিচ্ছে, সেখানে দূতাবাস করছেন। আর কারোর ক্ষেত্রে ঘটেনি। আর আগামী ভারত যেটা হতেই পারত, যেটা আক্ষেপ হয়, আমরা এই পাকিস্তান, এই বাংলাদেশ দেখতে হতো না। ঐক্যবদ্ধ ভারত, ঐক্যবদ্ধ অখণ্ড ভারত, মানে যাদের উনি রক্তটা উনি চেয়েছিলেন। তো একটা ঘটনা আছে যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমার স্বাধীনতা দেবো, তখন সব লাফিয়ে চলে এসছে। একজন সেই হাতের এই আঙুল কেটে কাটতে এসছে, স্টপ ইট, তোমাদের ইমোশনাল আবেগের আমি সমর্থন চাই না। কি করতে হবে? ব্লাড সেল দরকার, রক্তের স্বাক্ষর, এবং ব্যক্তিগত না। একটা পাত্রের মধ্যে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, তরুণ তরুণী সবার মেশানো হলো, তার রক্তের শপথ। এই যে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, একটা কোথায় একটা দলাদলি দাঙ্গা মুক্ত ভারত হতো, একটা ঐক্যের বাতাবরণ, একটা সমৃদ্ধ ভারত আমরা পেতাম। হ্যাঁ, একদমই তাই। ছোট্ট সুভাষ, সেই ছোট্ট সুভাষ হয়ে উঠলেন নেতাজি দেশনায়ক। একটা দীর্ঘ বিপ্লবের সময়ে তিনি কাটিয়েছেন, জাতীয়তাবাদের, তার মধ্যে সেই যে অন্তর্নিহিত শক্তি, সেটা তো পরিবার থেকেই এসেছে। তার পারিবারিক শক্তি, পারিবারিক ভূমিকা কিরকম ছিল তার নেতাজি হয়ে ওঠার পিছনে? নেতাজির বাবা মার ভূমিকা অসাধারণ। বিশেষ করে ওনার মা ভীষণ শুধু ধার্মিক ছিলেন না, দানশীল ছিলেন দারুণভাবে। আমরা যখন কটক থেকে উনি পুজোর সময় আসছেন কোদালিয়াতে, সুভাষ গ্রামে, সেখানে প্রচুর গ্রামবাসীদের জন্য জামা কাপড়, যারা অভাবী মানুষের জন্য দাতব্য চিকিৎসালয়, এসব অনেক কিছু করেছেন, এগুলো আমরা দেখি। তার ব্যাকগ্রাউন্ড এবং নেতাজির মধ্যে যে ভেতরে একটা এই জিনিসটা ইনহেরিট করেছিল, আমরা দেখবো ছোটবেলায় সে ওই একই স্বামী বিবেকানন্দের মতো ব্যাপার ছিল। তিনি ছোট বন্ধুদের নিয়ে রামকৃষ্ণ মিশন করলেন, সেবা যত্ন এইসব তো আছেই। পারিবারিক জীবনটা উনি যখন পরিণত বয়সে, দেখবো ছাত্র অবস্থা, যখন প্রেসিডেন্সি কলেজে ওই সব এপিসোডটা ঘটলো, রাস্টিকেটেড হলেন, ওখান থেকে বেরিয়ে গেলেন। একটি বছর উনি হোমিওপ্যাথি চর্চা করছেন। গ্রামে গিয়ে যে সমস্ত ডেড বডি ছুঁতে চাইছেন, বাড়ির লোক বসন্তকে চলে গেছে, সুভাষচন্দ্র বসু যাচ্ছেন, কোথাও মরা পোড়াচ্ছেন, মহামারীর পরবর্তী সময় একেবারে, এবং একদম মানে পুরোপুরি কোনো বিবেকানন্দময় হয়ে গেছেন, ওই সময়টা কাজ করছেন। তারপরে যেটা দেখবো আমরা, উনি ICS পড়তে যাচ্ছেন, বাট গেলেন, অনেককে ক্ষুব্ধ হয়েছিল। হ্যাঁ, সুরেশ দে ইত্যাদি একটা আখড়া ছিল কলেজ স্কোয়ার, ওই প্রেসিডেন্সির ওইখানটাতে। দেখবো যে ওইখানে তিনি কিন্তু বললেন না, আমাকে যেতে হবে ICS, এই কারণে শত্রুর কাছ থেকে দেখবো। গেলেন লন্ডনে, সবাই তো ভাবলো এবার সুভাষচন্দ্রের মতিগতি বোধহয় ফিরবে। সেখানে চূড়ান্তভাবে আমরা দেখবো চিঠি লিখছেন বন্ধুকে, চারুচন্দ্র গাঙ্গুলিকে, যে এই মুহূর্তে সম্পত্তি সব আমার হাতে, যে কোনো কাজই করতে পারি, মানে আর্থিক দিক থেকে, সব দিক থেকে, কিন্তু আমার মন বলছে অন্য কথা। সমুদ্রের উর্মি মালার সঙ্গে আমি ভেসে থাকতে চাই। একবার ভাবছি বোলপুরে যাব কবিগুরু, আবার ভাবছি রামকৃষ্ণ মিশনে যাব, দেখা যাক কি হয়। এবার কিছু চিঠি আছে হেমন্ত সরকারের সঙ্গে। তিনি তখন ম্যাট্রিক পরীক্ষা দিয়ে 2.5 মাসের জন্য ঘর ছেড়ে বেরিয়ে গেছেন, এলগিন রোড বাড়ি থেকে কাউকে না জানিয়ে, এবং সঙ্গে 2 বন্ধুকে নিয়ে ওই বেনারস, তারপরে বৃন্দাবন, কাশী এইসব করে বেড়াচ্ছেন, গুরুর সন্ধানে বেরিয়ে গেছেন। ওখান থেকে সারদানন্দ ছদ্মনামে বন্ধুদের চিঠি লিখছেন, গেরুয়া ধারণ করেছেন ওখানে। উনি তো কমপক্ষে যতটুকু অন রেকর্ড 7 বার গেরুয়া ধারণ করেছেন বিভিন্ন সময়। দেখা যাচ্ছে যে ওখান থেকে চিঠি লিখছেন, তারপরে জাতপাত ভারতবর্ষকে দেখলেন, স্বামী বিবেকানন্দের মতোই ফিরে এলেন বাড়িতে, সে অসুস্থ হয়ে পড়লেন। সেইখানে কিছু চিঠি আছে, সাংঘাতিক মর্মস্পর্শী চিঠি। এই রাত্রিবেলা লিখছেন, তখন
11টা শুক্রবার ডেট দিয়ে লিখছেন হেমন্ত, যে বাড়িতে প্রচন্ড একচোট গন্ডগোল হয়েছে, দাদারা তো প্রায় প্রচন্ড খড়গহস্ত এরকমের জন্য, বাবা অনেকটা, মা তো বলছে যে তুই আমি মেয়েরা না থাকলে আমি গঙ্গায় ঝাঁপ দিতাম ইত্যাদি ইত্যাদি। আর কথা যেটা সুন্দরভাবে চলছে, তার বাবা কিভাবে হ্যান্ডেল করেছেন ব্যাপারটা, বলছে যে বড় ডাক এলে তখন তোমাকে আটকে রাখবো না, তোমাকে জানতে হবে, তোমাকে দেশটাকে জানতে হবে ভালো করে। তখন বলছে বাবা, বড় ডাকটা আপেক্ষিক নয় কি, কারণ তো সে ডাক আগেও আসতে পারে। চমৎকার কথাবার্তা। কিন্তু বাবা মা দারুণভাবে সাপোর্টিভ ছিলেন। ভাইদের মধ্যে পরিবারের ছিল যেটা হয় বৃহৎ পরিবার, যেটা দুর্গা মণ্ডপে পুজো আর্চা করতেন কটকে আমরা দেখেছি, পরবর্তীকালে এখানেও তার ধার্মিক দিকটা ছিল। আমি এই প্রসঙ্গে যে আপনি বললেন 7 বার গেরুয়া ধারণ করেছেন, আবার বলছেন যে দুর্গাপুজো, সেই বিষয়েও তিনি যুক্ত ছিলেন, তাহলে তার মধ্যে কালী পুজো আধ্যাত্মিকতা কি পুরোপুরি একদম তাকে পুরোপুরি মানে একদম 100%, 99% নয়, 100%। আমরা দেখবো যে দুর্গা মণ্ডপে পুজো করছেন, মাকে চিঠি লিখছেন একের পর এক, মনে হবে একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত, কমপক্ষে 50 অ্যারাউন্ড তিনি লিখছেন চিঠি। সেই চিঠিগুলো তো আমরা দেখব, তাতে বলছেন যে ভগবানের বড় আদরের দেশ, যুগে যুগে তিনি অবতার হিসেবে এসেছেন এই পাপকৃষ্ট ধরণীকে উদ্ধার করতে, বলে একের পর এক বলছেন। সেই গীতার কথা আসছে, তারপরে রামায়ণের কথা আসছে, রামচন্দ্র সম্পর্কে ভারতবর্ষের কথা বলছেন, তারপরে বলছেন মা একজন কি ত্যাগী হতে পারে না, একজন, তোমার তো অনেক সন্তান, আমি যদি তোমার কি দুঃখ পাবে, এই ধরনের কথাবার্তা। মায়েরও কিছু চিঠিপত্র আছে লিখেছেন, বাবার সুভাষ বলে প্রচন্ড স্নেহ করতেন। আর দেখবো বন্ধুদের চিঠি, উনি প্রায় গঙ্গায় গিয়ে, শান্তিপুরের গঙ্গায় বিবরণ পাচ্ছি আমরা যে মানে ভোর 4:30 সময় বুক পর্যন্ত জলে দাঁড়িয়ে গঙ্গা স্তোত্তম করছে। ওখানে শঙ্করাচার্যের বক্তব্য আছে, কালিদা মাদার আবৃত্তি করছেন, সবগুলো ঘটনা বিভিন্ন এগুলো, এবং গেরুয়া ধারণ করে এক দঙ্গল 19 জন মিলে গেরুয়া ধারণ করে, আলমবাজার মঠের মতো গেরুয়া ধারণ করছেন। পরবর্তীকালে মান্দালয় জেলে যখন বিনা বিচারে 2.5 বছর বন্দী আছেন, ফিরছেন যখন, ওখানে তন্ত্র চর্চা করছেন, মানে আধ্যাত্মিক মানে মন্ত্র চর্চা, মন্ত্র বই চেয়েছেন, সেই লিস্টগুলো পাওয়া গেছে, উনি কমেন্ট করছেন। এবং সেখানে তো উনি তো সরস্বতী পুজো নিয়ে আন্দোলন করছেন, দুর্গাপুজো নিয়ে, এগুলো আমরা জানি। যে একটা হেমন্ত সরকারকে একটা সাংঘাতিক চিঠি, তাতে একটা অসাধারণ, কালকে আমার একটা অদ্ভুত দর্শন হলো, দেখলাম দক্ষিণেশ্বরের মন্দির, মা ভবতারিণী, একজন গণ্ডদেশ দিয়ে সমানে জলধারা বয়ে যাচ্ছে, বলছে ধন সম্পদ কেউ চাই না, আমার শুদ্ধা ভক্তি দাও, কিচ্ছু, বারবার শুদ্ধা ভক্তি দাও, এই নাও আমার জ্ঞান, এই নাও আমার জ্ঞান, আমাকে শুধু শুদ্ধা ভক্তি দাও মা। বালকটি বালকের থেকেও ছোট, আর মানুষটি শ্রীরামকৃষ্ণদেব, তার নিজের হাতের লেখা চিঠি আছে। মানে সেই কথামৃতের কথায় আমরা ফিরে আসছি। কথামৃতকে উনি বলছেন, অনেক ধর্ম বলছেন যে বিবেকানন্দ ধর্ম যেন, বিবেকানন্দ রামকৃষ্ণকে অনেক বাস্তববাদী মনে হয়েছে। এই যে বিবেকানন্দময়, শ্রীরামকৃষ্ণময়, তাকে কিন্তু আমরা বাইরের দিকে আউটারলি ওয়ার্ল্ডে দেখতে পাচ্ছি তিনি ভীষণ রাজনীতিক, সাংঘাতিক প্রতিবাদী, একজন দারুণ প্রশাসক চারদিকে, এবং গামবুট পরে জলের তলা, ওই যে হাইড্রেন্ট জল যাচ্ছে না, নেমে দেখছেন, গরিব মানুষের জন্য বাড়ি করে। তার মা বলছেন একজন নিডি কালীঘাটে, সে কাজ যখন করতেন কেউ ডাকলে আসতেন না, আত্মীয় স্বজনদের বর্ণনায় পাচ্ছি, একমাত্র মা ডাকলে নেমে আসতেন, 3 তলায় কাজ করছেন। এইবার অনেকজন এসছে, একটি খুব নিডি মহিলা এসছেন, তার বাড়ি ঘরের খুব খারাপ অবস্থা, নেই, ভেঙে গেছে ইত্যাদি, বলছে সুবিকে বল মা ডাকছে। তখন সঙ্গে সঙ্গে মিটিং থেকে কাজ করে হনহন করে উপর থেকে নেমে এসে তলায়, ও দেখ এনার বাড়ি ঘর তুই দাঁড়িয়ে থেকে করে দিবি। মায়ের কথা রেখেছিলেন, সেই কালীঘাটের ওখানে, সেই পোটোপাড়ার ওখানে সেই বাড়ি ঘর করে দিয়েছিলেন। এমন ছোট ছোট অজস্র জিনিস আমরা দেখতে পাই। আর আজাদ হিন্দ ফেজে তো আমরা দেখতেই পাচ্ছি, ভাস্করানন্দে রামকৃষ্ণ মিশনে যাচ্ছেন যুদ্ধের সময় রাখতেন, আর ওনার ভীষণ শ্যামা সঙ্গীত গাইতেন ভালো। আমরা এমন তথ্য পাচ্ছি না যে ছোটবেলায় বাড়িতে সঙ্গীত চর্চা উনি করেছিলেন কিনা, কিন্তু শিবের স্তোত্তম থেকে শুরু করে অসংখ্য দেশাত্মবোধক গান কণ্ঠস্থ মুখস্থ, এবং শ্যামা সঙ্গীত, বৈষ্ণব সঙ্গীত। বিশেষ করে যখন আমরা দেখবো হোটেল এপিসোডটা হয়েছে, সেখানে ব্রিটিশের কাগজটা ছাপবে না, নিউজটা চলে গেছে অমৃতবাজার কাছে, মতিলাল ঘোষের কাছে, অমৃতবাজার মতিলাল ঘোষ সম্পাদকের কাছে। সুভাষ গান শোনাতে হবে, ছাপতে পারি। তখন গান গাইছেন চিন্তায় মম মানস হরি, যেই গানটা শ্রীরামকৃষ্ণদেবকে প্রথম শুনিয়েছিলেন নরেন্দ্রনাথ দত্ত। ঠিক, সেই স্বামীজির কণ্ঠে। ফলে আধ্যাত্মিকতা ওনার সারা, মানে বলা যেতেই পারে যে উনি একদম আধ্যাত্মিক আবেশে আবিষ্ট মানুষ, এবং কিন্তু ভেতরে আধ্যাত্মিক শক্তি, মানে সুভাষচন্দ্র আধ্যাত্মিক, নেতাজি সুভাষচন্দ্র বসু অসাম্প্রদায়িক সবার, এইটা আমরা গুলিয়ে ফেলি অনেক সময়। খুব একটা
অন্যরকম বিষয়ে জানলাম আপনার থেকে। আধ্যাত্মিকতার একটা অজানা কথা আপনার মুখে শুনলাম, নেতাজি আধ্যাত্মিক ছিলেন, একটা সত্যি অন্যরকম অজানা বিষয়ে জানলাম। একটা প্রশ্ন মাথায় আসছে, আপনি এই প্রশ্নের মুখোমুখি হয়তো অনেক জায়গাতেই হন, আমারও ইচ্ছা হচ্ছে একটু জানি, গুমনামি বাবাই কি নেতাজি ছিল? 100%। এটা আমার কথা না, বিচারপতি মঞ্জু মুখোপাধ্যায় একটি তথ্যচিত্রে বলেছেন। আচ্ছা। আমরা অনুমান করেছিলাম দেখে আগে থেকে অনেক কিছু, কিন্তু উনি অ্যাবসেন্স অফ ক্লিঞ্চিং এভিডেন্স রিপোর্টে লিখতে পারেননি। কারণ আমরা জানি ডিএনএ টেস্ট নিয়ে ফরচারি হয়েছিল, ডিএনএ টেস্টটা নিয়ে ঠিক মতো দেওয়া হয়নি, রিপোর্টটা ঠিক ছিল না। কিন্তু যে হ্যান্ড রাইটিং, ওনার যে হ্যান্ড রাইটিং, উনি ক্যাপিটালে লেখার চেষ্টা করছেন, যে বই একদম নিশ্চিত, এবং একজন মানুষ লেখার চেষ্টা করছে, একজন ব্যক্তি, আমি ধরে নিচ্ছি গুমনামি সন্ন্যাসীকে জানি না, গুমনামি মিডিয়ার দেওয়া নাম, ভক্তরা বলতেন ভগবানজি, আর উনি নিজেকে লিখেছেন মৃতভূত, তোমাদের মৃতভূত, তোমাদের ফকির, ডিম ফকির, মৃতভূত। কি সাংঘাতিক কথা, ডেড ঘোস্ট। কারণ এক জায়গায় তিনি বলছেন, মুখার্জি কমিশনের ডিপোনেন্ট ছিলাম, স্বাক্ষর তারা বলছেন যে আমার, জিজ্ঞাসা করেছেন যে আপনার কি বাবা, আপনার কি রাগ হয়েছে আমার উপরে, এটা স্টেট রেডিও স্টেট ঠিক করে দেওয়ার কথা, করে দিতে পারেনি, বলে আমার দেশ থাকতে দেশ নেই, পরিবার নেই, নাগরিকত্ব নেই, আমার নাম পৃথিবী রেজিস্টার থেকে কেটে দেওয়া হয়েছে, তার অভিমান হতে পারে, রাগ হতে পারে না। কি ভয়ঙ্কর কথা। এবং ভগবানজি যেটা বলা পরিষ্কার, মানে অ্যাবসলিউট ব্যাপার, মানে একটা জ্যামিতিক দিক থেকেও বলি, এই বাহুটা সবটাই পুরোটাই জানতে পারছে সুভাষচন্দ্রের পার্সোনাল জীবন, অনেক কিছু। বাহাদুরকে ছিলেন, আমি বহু হিয়ারিং এর সময় ছিলাম, আমরা তো অ্যাক্টিভ ছিলাম, দেখেছি বাহাদুর কি বলতেন। বাড়ির ঘরে ওই ক্যালেন্ডারটা আছে, ওই এটা আছে, ঘরের সব বর্ণনা জানতে চাইছেন, মানে যিনি ঢুকতে পারছেন না ঘরে। আবার ওই যখন নারায়ণগঞ্জে গেছেন, সাক্ষী দিচ্ছে, চিরুনি দিয়েছেন, অমুক, সেসব কথা বলছেন একজন, স্মৃতিচারণ বলতে পারেন সুভাষচন্দ্রের লাইফে। আবার আজাদ হিন্দ ফৌজের ব্যাপার, নেতাজির ব্যাপারে, এমনকি চার্চিল ঠিক করে উচ্চারণ করতে পারতেন না, পুরো ব্যাপারগুলো স্পষ্টভাবে বলছেন। সে সময় তো ইন্টারনেট এত ছিল না, কিন্তু একদম দুটো জিনিসের একজন ব্যক্তির পক্ষে যদি সে অভিনয় করে, যদি সাজানো হয়, সে সুভাষচন্দ্র সম্পর্কে বলে গেল, তার পারিবারিক ইতিহাস, অমুক তমুক সবকিছু, এমন কিছু খুবই গোপন জিনিস তিনি ছাড়া জানতে পারবেন না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আজাদ হিন্দ ফৌজের যারা যাচ্ছেন, তারা সহযোগ থাকছে সুভাষচন্দ্র পরিবারের, সুরেশচন্দ্র বসু শেষ দাদা, তার আজাদ হিন্দ, তার লেখা এই ডিসেন্টিয়েন্ট রিপোর্ট, এই যে ডিসেন্টিয়েন্ট রিপোর্ট, এই ডিসেন্টিয়েন্ট রিপোর্ট, যেটা যদি ভারত সরকার সেই সময় গ্রহণ করতো, তাহলে এত সাউনাজ কমিটি আর মুখার্জি কমিশন করতে হতো না। উনি ক্যাটেগরিক্যালি প্রমাণ করেছেন এই রিপোর্টে যে এয়ার ক্র্যাশটা হয়নি, সোভিয়েত রাশিয়া গেছেন, অথচ সুরেশচন্দ্র বসু নির্যাতন সহ্য করতে হয়েছে, এবং ওনার কাছে অনেক টোপ এসেছিল, অনেক কিছু বড় বড় পোস্টের জন্য করেননি, নিজে ব্যয় ছেপে বইটা বার করেছিলেন। জওহরলাল নেহরু সেই সময় সরকার প্রত্যাখ্যান করেছিল। এই সুরেশচন্দ্র বসুর এই বই কিন্তু গেছে, ভগবানজির কক্ষে গেছে, এবং কে দিচ্ছেন? সুরেশচন্দ্র বসুর স্ত্রী তার দেবরকে দিচ্ছেন, যে হাতে লেখা। ঘটনা হচ্ছে, খুব আমরা যদি আগে থেকে একটা মেন্টাল ব্লক আমাদের না থাকে, অনেকে বলে নেতাজি সাধু হবেন কেন, উনি যোদ্ধা। হ্যাঁ, একদম। নরেন্দ্রনাথ দত্ত সিমলার, বিবেকানন্দ মানতে, বিবিদিশানন্দ মানতে আপত্তি হয় না আমাদের, বিপ্লবী অরবিন্দ ঘোষকে ঋষ্য অরবিন্দ বলতে আপত্তি হয় না, কিন্তু বহু মানুষকে যে কেন উনি সাধু হবেন কেন, নেতাজিকে সন্ন্যাসী ভাবতে কষ্ট হয়। কিন্তু নেতাজির এই জীবনটা কিন্তু এক্সপ্লোর করা হয়নি। তিনি পরবর্তীকালে আসতে চেয়েছিলেন, এখানে এসেছিলেন, সে যদি কখনো অবকাশ হয় নিশ্চয়ই বলবো। একদমই, তো একটা অন্য বিষয়, গুমনামি বাবার বিষয় নিয়ে প্রচুর মানুষের একটা আগ্রহ, কৌতূহল তো আছে। আমরা শুনি মাঝে মাঝে সুভাষ ঘরে ফিরলেন কিন্তু প্রকাশ্যে এলেন না। ঘটনাটা 60 সালের। সুভাষচন্দ্র বসু যখন স্ট্যালিন মারা যাচ্ছেন, 53-তে রাশিয়ায় ছিলেন, কনফার্ম লেকচার দিয়েছেন, রাশিয়ায় ছিলেন। রাশিয়া থেকে উনি ভারতবর্ষে ঢুকেছেন, ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ছিলেন, ছদ্মনাম ছিল শারদানন্দ। শারদানন্দ, ভগবানজি বলছেন আমি শারদা পীঠের কিনা, ওনার ধাইমার নামও শারদা। সেটা দেখছেন শারদা কেমন আছে, বৃদ্ধা। ঠিক। এবং যখন এখানে দেশ ছেড়ে চলে যাচ্ছেন, মানে আমাদের ভারতবর্ষ ছেড়ে মহানিষ্ক্রমণের সময়, শারদাও খুব ব্যথিত হয়েছিল, তার মায়ের মতোই, বেশি দিন বাঁচিয়ে। তারপরে আমরা দেখব যে উনি বাংলার মাটি থেকে প্রকট হতে চেয়েছিলেন, বাংলার মাটি থেকে, যে উত্তরবঙ্গের শৌলমারি আশ্রম, যেখান থেকে খুব পূর্ববঙ্গ কাছে, সবকটা রাষ্ট্র কাছে ছিল, আন্তর্জাতিক সীমানায় বহু, সেখানে কমপক্ষে 3 জন ড্যামি ছিল সদানন্দের। আসল সদানন্দ ঠিক যোগাযোগ ছিল। মেজর সত্যগুপ্ত, নেতাজির কাছের একদম, উত্তমচাঁদ মালহোত্রা,
যার বাড়িতে 47 দিন কাবুলে ছিলেন, এবং নেতাজি সিক্রেট সার্ভিসের ডক্টর পবিত্র মোহন রায়, এদের সঙ্গে মিট হচ্ছে। বিরাট এলাকা নিয়ে তৈরি, বহু মানুষ, শিক্ষিত মানুষজন, মুক্ত সবাই রয়েছেন। ওখানে কোনো দেবী প্রতিমা নেই, ছাত্ররা প্রার্থনা করছে। ওখানে কি হচ্ছে দেখা যাচ্ছে, প্রার্থনায় ছোটরা বলছে ওম বুদ্ধায় নমঃ, ওম কৃষ্ণায় নমঃ, ওম কৃষ্ণায় নমঃ। ভাবা যায়? এবার যদি লিঙ্ক করি, অনেকে বলে সৌরমারির সাধু নেতাজি নয়, ভগবানজি নেতাজি। এই একটা গবেষকদের মধ্যেও আছে, বহু মানুষ বলেন। আইবি রেকর্ড বলছে সাধারণ নেতাজি নয়, শিক্ষিত নেতাজি তো আইবিদের ফাঁকি দিয়ে দেশ ছেড়েছিলেন। সেখানে যেই মুহূর্তে মেজর সত্যভূষণ গুপ্ত, ক্যাপ্টেন বিশ্বজিৎ দত্ত নেতাজির, তারা সৌরমারের আশ্রমে 3 দিন ছিলেন, বেরিয়ে আসার পর আর কলকাতায় প্রেস কনফারেন্স করেননি, আলিপুর দুয়ারে প্রেস কনফারেন্স করে বলছেন চন্দ্র সূর্য মিথ্যা হতে পারে, আমার কথা মিথ্যা নয়, স্বামী সারদানন্দ নেতাজি। এইটা বলার পরে তোলপাড় শুরু হয়ে গেল। সেই সময় বিভিন্ন পত্রপত্রিকায় বেরোলো, একটা বিরোধী পক্ষ তৈরি হয়ে গেল। এই সাধু ওখান থেকে বেরোবেন, কল্যাণী থেকে বেরোবেন, এরকম সাজানো হলো। আচ্ছা, শুধু তাই নয়, জনৈক যিনি কোনো লিগালি বায়োলজিক্যালি নয় সুভাষচন্দ্রের সঙ্গে, সেই বিদেশিনীকে নিয়ে আসা হলো ওই টাইমটাতে, এবং উনি কিন্তু প্রকট হতে চেয়েছিলেন। তারপরে ওই 62 এর ফেব্রুয়ারির পরে আমরা দেখছি ওখানে স্তুপিং হচ্ছে, গোয়েন্দা যাচ্ছে। কে সাজিয়েছেন কেউ বলতো, জওহরলাল নেহরু সাহেব নিশ্চয়ই পাঠাতেন না। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, ওই যে প্রুফটা, যারা আমরা বইপত্র থেকে, তুমিও জানো আমরা প্রুফটা, সেই প্রুফটা, র প্রুফটা আমরা ভগবানজির কক্ষেও দেখতে পাচ্ছি। অর্থাৎ উনি ডাক দিয়েছিলেন জওহরলাল নেহরুকে এবং আরো অনেক, বিধান রায়, যে সবাই দেখে যাক আমি নেতাজি নই। সারদানন্দজি বলছেন, কারণ উনি তো সন্ন্যাসী, স্বামী সদানন্দ, সত্যি তো সুভাষচন্দ্র বসু নন, লিগালি হি ইজ রাইট, কিন্তু কেউ আসেনি। তারপর উনি বলেছিলেন এদের সবার জন্য আমার দরজা রুদ্ধ হয়ে গেল। তারপর উনি নিভৃতে চারি গুমনাম হয়ে গেলেন, গুমনামী সন্ন্যাসী হলেন। এই একটা প্রেক্ষাপট আছেন, কারণ গুমনামী বাবা তো আকাশ থেকে দুম করে আসেননি। হ্যাঁ, এই সন্ন্যাসী কেন নিভৃতে চলে গেলেন? এবং আমরা যদি এখন ইতিহাস দেখি, যে ওইখান থেকে উনি পরিচালনা করছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধের বহু তথ্য উঠে আসছে, মুক্তিযুদ্ধের, যেখানে, এবং তার প্রমাণ কিন্তু বহু সাক্ষী মুখার্জি গবেষণা দিয়েছেন, তার বইতেও লিখেছি। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা বলতেই হবে, সেটা ওখানে 72 সালে নেতাজির ফাইল পড়াবার সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের ফাইল কলকাতায় পোড়ানো হয়। মুজিবুর রহমান ওখানে বলছিলেন কলকাতায় গিয়ে সব বলবো, কোন আন্তর্জাতিক চাপে উনি বলতে পারেননি। এগুলো এক্সপ্লোর হওয়া দরকার। একদম একদম অজানা বিষয় এগুলো, সবার কাছেই একদম অজানা, একদম একটা অজানা বিষয়ে আপনার সামনে আমরা পেলাম, উত্থাপন করলেন আপনি আমাদের সামনে। এই যে নেতাজি প্রকাশ্যে এলেন না, এর পিছনে নিশ্চয়ই কোনো একটা ষড়যন্ত্র কাজ করছিল। সেই ষড়যন্ত্র মানে ভয়ানক ষড়যন্ত্র, জাতীয় আন্তর্জাতিক। যে মানুষটাকে 11টা রাষ্ট্রনায়ক সমর্থন করেছেন, তিনি কর্পূরের মতো চলে গেলেন, এটা তো হয় না। তারা জানতো, কিন্তু ভারতবর্ষ তার খোঁজ নেয়নি। জানতে পেরে আতঙ্কিত ছিল, যে ডিক্লাসিফাইড ফাইল বেরিয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি তৎকালীন প্রধানমন্ত্রী খণ্ডিত ভারতের, তিনি ক্লিমেন্ট অ্যাটলি, ব্রিটেনের প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন যে আপনার ওয়ার ক্রিমিনাল সুভাষ বোসকে স্ট্যালিন আশ্রয় দিয়েছে। এটা একটা বিশ্বাসঘাতকতা। শুধু তাই না, উনি নিশ্চিত ছিলেন বিমান দুর্ঘটনা ঘটেনি, অথচ তার মৃত্যু, ছাই, ভস্য সব সাজানো হয়েছে। উনি নিজেই গুমনামী সন্ন্যাসী ভগবানজি বলেছেন, তোমরা ভাবতে পারবেন আমার প্রতি কি বিশ্বাসঘাতকতা করা হয়েছে, কি ভয়ঙ্কর। আর অভিমান তো ওনার ছিলই। তাকে প্রশ্ন করা হচ্ছিলেন আপনি আসবেন না প্রকাশ্যে, সেটা উনি বলেছিলেন যে এই মুহূর্তে কোনো ভারতবর্ষের উপকার হবে না, আমি বেরোলে ভারতবর্ষে বিতর্ক সৃষ্টি হবে এবং রক্ত গঙ্গা বইবে। তখন বোঝা যাচ্ছে রাজনৈতিক এবং মানুষের মধ্যে। আর কিন্তু খুব মানবিক ছিলেন, তার জন্য মানুষ মারা যাবে সেটা উনি চান না, এটা কখনো চাননি। এবং উনি ষড়যন্ত্রের শিকার, আজও কিন্তু ষড়যন্ত্রের শিকার হয়ে রয়েছেন। আজও কিন্তু আমরা অফিসিয়ালি, আমাদের এত দেশে এত সাংসদ, এত কিছু রয়েছে, পার্লামেন্টের ভিত কিন্তু কেঁপে ওঠেন সত্য প্রকাশের দাবিতে। গুটি কয়েক ফাইলেও বিস্ফোরক তথ্য, কিন্তু তথাকথিত বিগ মিডিয়া তারা চুপ করে আছে। ফাইলে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। তার প্রত্যাবর্তন আটকাতে তিনি যদি ফিরে আসতেন স্বনামে, যে চুক্তি হয়েছিল বয়ে যাচ্ছে, তিনি ওয়ার ক্রিমিনাল লিস্টে ছিলেন। অনেকে বলেছিলেন না, আমি নিজে দেখেছি ফ্যাসিস্ট ওয়ার্ল্ড লিস্টে ইউএস এর একদম পরিষ্কার নাম। রিসেন্ট দেখছি নামটা সরিয়ে দিয়েছে, কিন্তু আমার পুরনো ছবি তোলা আছে। এবং তিনি যদি প্রত্যাবর্তন করতেন ভারতবর্ষে, তাকে আইডেন্টিফাই করতে হতো, আইডেন্টিফাই করে বাড়ির লোক নিয়ম অনুযায়ী কে এসছেন। সেক্ষেত্রে নেতাজির দাদারা এয়ার ক্যাশ মানেননি, বিবাহের গল্প মানেননি, একেবারে লিখিত অন রেকর্ড পাওয়া যাচ্ছে। এবার সাজাতে হবে, কুৎসিত ষড়যন্ত্র হয়েছে নেতাজির প্রত্যাবর্তন আটকাতে। তার চরিত্র হননের নীল নকশা তৈরি করা হয়েছে। প্রথমে বলা হলো তিনি গোপনে বিবাহ করেছেন,
তারপরে বলা হলো তার ছেলে আছে, হুম, প্রতিবাদ হওয়াতে তার মেয়ে হয়ে গেল। মেয়ে হয়ে গেল, ঠিক। কারণ কি, লোকে মধব চরিত্র, বিবাহ তো শাস্ত্র বিরোধী নয়, হুম। সবাই করেছেন। তো যেটা এর নেপথ্যে যে ষড়যন্ত্রটা রয়েছে সেটা হচ্ছে, যদি উনি ব্যাক করতেন স্বনামে সুভাষ বসু, তাহলে আইডেন্টিফাই করার সময় ওই শিশু পুত্র বা শিশু কন্যাকে নিয়ে কোনো একজন মহিলা, আমরা 5 জনের মিলিশেখের 5 রকম মুখ দেখেছি তাদেরই দাবিদার পরিবারের বইতে, তিনি বলতেন, মাই লর্ড, হি ইজ নট মাই হাজব্যান্ড, হি ইজ ইম্পস্টার, তিনি প্রতারক। এটা আমরা বাইরের লোক জানতে পারতো, দেশের লোক জানতে পারতো, দেশের লোক তো ছাই ভাষ্যের প্রমাণ করেছে। এইবার গোপনে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সুভাষচন্দ্র বসুকে যদি নির্বাসিত করত, যদি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো হত্যা করত, ভারতবাসী জানতে পারতো না। এত বড় চক্রান্ত সাজিয়ে রাখা হয়েছে। এখনো আমরা দেখি যাকে বলা হয় পরিবারের লোক কন্যা, কোনোদিন নেতাজির সত্য উদ্ঘাটনের জন্য এগিয়ে এসছেন, বরঞ্চ মুখার্জি কমিশন যখন চলছে সেই কন্যা দাবিদার, তাকে তিনি বলছেন, ভারতবর্ষের মতো গরিব দেশে এত পয়সা নষ্ট করে আমার বাবার অনুসন্ধানের কি আছে? অথচ কেউ মেয়ে হয়ে বলতে পারতেন না, মনোজ মুখার্জি আমরা জানতে পেরেছি তিনি 1 টাকা মাত্র বেতন নিতেন, এত পরিশ্রম করেছেন। ফলে গ্রন্থ অজস্র আছে, নেতাজি নিজেই বলছেন, আমি সেদিকে যেতে চাইছি না, দীর্ঘ হয়ে যাবে, কিন্তু তিনি যে প্রকাশ্যে এলেন না বলা হয়, সেটা কিন্তু আমাদের অন্যায় হয়েছে, আমাদের তার প্রতি ইনজাস্টিস সরকারের সেই সময়টা ধারাবাহিকভাবে হয়েছে। এবং তিনি আছেন, তারা জানতেন, জওহরলাল নেহরু জানতেন সুভাষচন্দ্র বসু হচ্ছে আতঙ্কিত ছিলেন, এবং একের পর স্নুপিং করছে সৌরবাড়ির সাধুটা কে, যার জন্য উনি অজস্র ছদ্মনাম নিয়েছিলেন, খেয়ে না খেয়ে সাংঘাতিক কষ্টে কাটাতে হয়েছে। অথচ তিনি একটু যদি ঘাড় নাড়তেন, একটু আপোষ করতেন, তাহলে এখানকার এশিয়ার ডিক্টেটর হয়ে যেতেন। দেশ ছাড়তে হতো না, প্রাণ বাজি রেখে যদি গান্ধীজির সঙ্গে আপোষে যেতেন, তাহলে কিন্তু আমরা হয়তো প্রথম রাষ্ট্রপতি হিসেবে তাকে পেতাম। আপোষহীন মেরুদণ্ড, আপোষহীন, এবং তার এত বড় স্যাক্রিফাইস, এত ত্যাগ। তিনি জানতেন যখন আইসিস ছাড়ছেন, জানেন তিনি কারাবরণ করবেন, জানেন লাঠি মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, রাস্তায় ফেলে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, জেলের মধ্যে অসম্ভব নির্যাতন করা হয়েছে, তিনি জানতেন এগুলো হবে। কতটা দেশকে ভালোবাসতে পারলে এইরকম হতে পারে, এই উচ্চতায় কিন্তু আমি সমস্ত দেশের, পৃথিবীর সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এই নমুনা একটাও হয়নি। নেতাজির বিকল্প অনলি নেতাজি। একদম। আপনি চিতাভস্মের কথা বললেন, এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করার ইচ্ছা হচ্ছে, যে জাপানে টোকিওয়ে যে চিতাভস্ম আছে, আমরা বিভিন্ন সময় শুনি নেতাজির চিতাভস্ম সেখানে সংরক্ষিত আছে, এটা আদৌ কি নেতাজি? এটা একটা পার্ট অফ এ বিগার কনস্পিরাসি। দেখছো না, আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি। প্রথমে ছিল ভস্য, আচ্ছা, এতগুলো সব ভস্যের ব্যাপার ছিল। পরবর্তীকালে দেখা গেল রেঙ্কোজি মন্দির 4 সেপ্টেম্বর 1989 সালে ধ্বংস হয়ে গেল, 345 বছরে ধ্বংস হয়ে গেল। তাহলে জানা গেল ছাই ভস্যের ধ্বংস কোথাও খবর পাচ্ছি ডিপিএ নিউজ এজেন্সি, সংবাদপত্রের খবর। যখন মনোজ মুখার্জি কমিশন তৎপর হলো ছাই ভস্যের ব্যাপারে, আশ্চর্যের ব্যাপার, সেখানে দেখা গেল একটা কাঠের পরিষ্কার বাক্স, চকচক করছে বাক্স, ছবি পাঠিয়েছে, মনে দেখতে দেয়নি মনোজ মুখার্জি, ওরা ছবি পাঠিয়েছিল, 7টা বড় বড় ছবি পাঠিয়েছিল, এত বড় কাঠের একটা বাক্স, আনবার্নড জজ, প্যারাইটাল লোব, ফ্রন্টাল লোব, মাথার কুলির অংশগুলো টুকরো, ছাই ভস্য নেই না, চলেছে। কারণ আমি মুখার্জি কমিশনে ফরেন্সিক এক্সপার্ট ডক্টর বিজয় কাশ্যপকে জিজ্ঞাসা করেছিলাম যে ডিএনএ টেস্ট সম্ভব কিনা অ্যাসেট, নো, কারণ মাটির কোনো থাকবে না। দেখা গেল ওই পলাইটাল লোক, ফ্রন্টাল লোক আবির্ভাব ঘটেছে। আরো অলৌকিক ব্যাপার এবং ন্যাক্কারজনক ঘটনা, যে চকচকে ব্রাউন পেপারের মধ্যে গুঁড়ো ছাই, অর্থাৎ প্লান্ট করা হয়েছে ওটা। আমাকে পিকে সেনগুপ্ত মনোজ মুখার্জির সেক্রেটারি ছিলেন, তিনি আমাকে ডেকে বললেন, জানেন তো আমরা তো ডিএনএ ম্যাপ পেয়ে গেছি বসবাড়ির, এবার যদি ম্যাচ করে গেলে কি হবে ওই ছাইয়ের সঙ্গে? স্যার কিচ্ছু হবে না, কারণ নেতাজি কোনো গোপ দাঁড়িয়ে কোনো প্যারামিটার নেই, আর ওটা মেডিকো লিগাল কোনো ভ্যালু নেই, যেটা সংরক্ষিত হয়েছে মেডিকো লিগাল কোনো ভ্যালু নেই। যে ছাই ভস্য সম্পর্কে বলছেন একসময়, যেটা মানুষের নাও হতে পারে, গোয়েন্দা রিপোর্ট, মানে ব্রিটিশ গোয়েন্দা রিপোর্ট, যে মানুষের সম্ভবত নয় যা জিনিসটা রেখেছে ওখানে। আর সবচেয়ে বড় কথা আমি একটু বলি, দেখতে চাই, দুটো 294 আর 293 এক্সিবিট মুখার্জি কমিশনে, তাতে তাইওয়ানের যে মেয়র, তাইপে শহরের মেয়র, তিনি বলছেন এখানে কোনো রেকর্ড নেই আর্কাইভে যে 8ই আগস্ট কোনো দুর্ঘটনা ঘটেছিল 45-এর। আর ওখানকার যে ট্রান্সপোর্ট মিনিস্টার, তিনিও বলছেন কোনো রেকর্ড নেই। মনোজ মুখার্জি কমিশন পুরো ওখানে, এটা ডেথ রেজিস্টার ওই রেনকোজির, মানে রেনকোজিতে না, এটা হচ্ছে তাইপে শহর যেখানে পোড়ানো হয়েছিল বলা হয়। দেখা যাচ্ছে 17ই আগস্ট থেকে 27শে আগস্ট যতজন মারা গেছেন প্রত্যেকের নাম রেজিস্টার করা আছে। দেখা যাচ্ছে 8ই আগস্ট কোনো সামরিক ব্যক্তি মারা যায়নি। 19 তারিখে যিনি মারা যাচ্ছেন 22 বছরের তরুণ জাপ সোলজার, তার নাম ইচিরো ওকুরা। এবং মানে আশ্চর্য লাগে যে এর উপরে ভিত্তি করে এত কিছু
থাইভার্সের গল্প পল্লবিত হয়েছে। জাস্টিস মুখার্জি সঠিকভাবেই ডিএনএ টেস্টকে গুরুত্ব দেয়নি, কারণ এয়ার ক্র্যাশটাই ঘটেনি। 18ই আগস্ট পৃথিবীর কোনো প্রান্তে কোনো প্লেন ভেঙে পড়েনি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, একজন মানুষ মারা গেলে একটাই কারণ হবে, মৃত্যুর কারণ, একটাই মৃত্যুর সময় হবে, একটাই মৃত্যুর তারিখ হবে, একই রকমের চুল্লি হবে, ডেথ সার্টিফিকেট একটাই হবে। নেতাজি সুভাষচন্দ্র বসুর ক্ষেত্রে কোনোটাই মিলছে না, কারণ যে চুল্লি যারা বর্ণনা দিচ্ছেন, কেউ বলছে একটা ছিল, কেউ বলছে 3টে ছিল, ছবি এটাই সুভাষচন্দ্র বসু দেখিয়েছেন। 4 রকমের ডেথ সার্টিফিকেট। লাস্ট ডেথ সার্টিফিকেট লেখা হচ্ছে 1988 সালে লেখানো হয়েছে। ভারত থেকে কেউ বা কারা গেছিল তারা দেখিয়েছিলেন। এইবার দেখা যাচ্ছে তার মৃত্যুর সময় নিয়ে অজস্র কথা। যিনি নোজ ডাউন করে প্লেনটা যদি পড়ে যায়, পাশে ছিলেন হবিবুর রহমান। তিনি এখানে ব্রিটিশকে ভুল পথে চালিত করবার জন্য অ্যাংলো আমেরিকান ফোর্সকে বিপথে চালিত করতেন, তা যেটা করেছিলেন। আমরা দেখব সেই হবিবুর রহমান যখন ভারতবর্ষে ঠাঁই হলো না, পাকিস্তানে চলে গেলেন, প্রেস কনফারেন্স করে 1953-তে বলছেন কোনো এয়ার ক্র্যাশ হয়নি। অথচ আর এখানে যখন ফুলাবাই দেশাই বলছে, হবিবুর তুমি একবারটি বলো কি হয়েছিল, তুমি তো যে কোটটা পরে আছো এই কোটটা থেকে জড়িয়ে ধরেছিলে, তোমার তো পুড়ে যাবার কথা। হ্যাঁ, তখন হেসে, আর তোমার দাগ কেন এখানে, সাদা সাদা অ্যাসিড দিয়ে দাগ কেন এখানে, মানুষকে পড়লে তো হাতে এখানে পুড়বে, হ্যাঁ তোমার ইন্ট্যাক্ট রয়েছে কোটটা। তখন উনি বিনয়ের সঙ্গে বলেছেন, হি ইজ মাই কমান্ডার, আই এম হিজ সোলজার, সর্বাধিনায়কের নির্দেশ আমাকে মানতে হবে। এদের আত্মহত্যা, যেমন বুরহানুদ্দিন, তারপরে শওকত আলী মালিক, তারপর আজাদ হিন্দকে দায়িত্ব দেওয়া হয়েছিল এমজেড কিয়ানি, খণ্ডিত ভারত এদের ঠাঁই হয়নি, পাকিস্তানে চলে গেছেন, পাকিস্তান আর্মিতে জয়েন করতে হয়েছিল তাদের। এই যে অবিচার এত বড়, নেতাজি তো অখণ্ড ভারত চেয়েছিলেন, নেতাজির কাছে পাকিস্তান, পূর্ব পাকিস্তান কিচ্ছু ছিল না। এইটা যদি আমরা উপলব্ধি করতে পারি, 6 বর্ষের গল্প নিয়ে আমরা প্রতারণা করি কেন, প্রত্যেকটা যেই 23 জানুয়ারি আসে, আগস্ট মাস আসে, হই চলে যায়, তার মৃত্যুর গল্প শুরু হয়ে যায়, ছাই নিয়ে আসা কি। আমরা ইতিহাস যদি আমরা দেখি, ভারতবর্ষের শ্রীকৃষ্ণের জন্মদিন হয়, মৃত্যুদিন আমরা জানি না, ঠিক শঙ্খধ্বনি হয়। আমরা নেতাজির ক্ষেত্রেও তাই, যেন নতুন অবতার পুরুষ মনে হয়, জন্ম মৃত্যু রোহিত। অথচ কেন আগস্ট মাসে দাবিদার পরিবাররা অন্য কিচ্ছু না, তারা মুখার্জি কমিশনে অ্যাপিয়ার করেননি, তারা দেখা যাচ্ছে বলতে শুরু করেন ছাইয়ানো হোক, এটা কি অন্যায়, অমুক্ত। তারা কখনো বলেন না 18ই আগস্টটা বাতিল করা হোক, 23 জানুয়ারি জাতীয় ছুটি হোক, নেতাজিকে নিয়ে আরো চর্চা করা হোক, তারা বলেন না। এটাই আমাদের দুঃখের, অভিমানের জায়গা। একদমই তাই। আসলে তিনি তার কাঁধে ভর করে স্বাধীনতা এসেছে, তবে আমরা কিন্তু তাকে সঠিক মূল্যায়ন আজ পর্যন্ত হয়নি। একদমই তাই। কি পাঠ্য বই, কি সংস্কৃতিতে, এমনকি সিনেমা থিয়েটারে আজকাল ওটিটি প্ল্যাটফর্মে হচ্ছে, সেখানে ভুলে ভরা, মিথ্যাচার, বিভ্রান্তি ছড়ানো, বিভ্রান্তি, মিথ্যাচার। একদম। আপনি দীর্ঘদিন এই বিষয় নিয়ে ধারাবাহিকভাবে কাজ করছেন, আপনার কাজের পরিধি আমরা জানি, অনেকেই সে সম্পর্কে অবগত। বিভিন্ন সময় বিভিন্ন সরকার আসছে, বিভিন্ন সরকার সেই পদ, সেই ক্ষমতার দখল নিচ্ছে, নেতাজিকে নিয়ে আলোচনা হচ্ছে, তার মৃত্যুর অনুসন্ধান হচ্ছে। এই সব বিষয়গুলো নিয়ে কতটা যুক্তিযুক্ত? সারা পৃথিবীতে আমার ব্যক্তিগত অনুসন্ধান করেছি মুখার্জি কমিশনে থাকার সুবাদে, এবং যখন নেতাজির উপরে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছি, তখনও খুব দৌড়ঝাঁপ করেছি এই সব নিয়ে। কমপক্ষে 17টা কমিটি, কমিশন অনুসন্ধান হয়েছে। মেজরিটি তার বলছে সন্দেহ প্রকাশ করছে হয়নি। এতগুলো অন্য, কারণ দেশে বিদেশে প্রচুর রেকর্ড, মানে অজস্র তথ্য চলে এসছে, যাতে তারা বলছে এটা হচ্ছে জাইগান্টিক ব্লাফ, জাইগান্টিক রিসেপশন অফ বোস। ব্রিটিশরা বলছে গোপনে চিঠিপত্র। মুখার্জি কমিশন আসাতে এগুলো আমরা জানতে পেরেছি। দুর্ভাগ্য, মুখার্জি কমিশনকে রিজেক্ট করে দিয়েছে সেই সময়, বলছে অসম্পূর্ণ। কিন্তু অসম্পূর্ণ যদি কমিশন হয়, সম্পূর্ণ করার দায়িত্ব বর্তায় তৎকালীন সরকারের ওপরে বা পরবর্তীকালের সরকারের ওপরে, সেটা আমাদের হয়নি। এবং নেতাজি নিয়ে অনুসন্ধানটা চলুক, কিন্তু দেখা যাচ্ছে তার মধ্যে নানা রকমের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে পরিকল্পিতভাবে। কোনো মিডিয়া, বিগ মিডিয়া হঠাৎ বলে দিল যে এই তাইওয়ানের রিপোর্ট পাওয়া গেছে। মুখার্জি কমিশন তাইওয়ান তো কবে রিপোর্ট চলে এসেছেন, তার ভিত্তিতে মুখার্জি রায় দিয়েছেন, আমরা সেটা পেয়েছি, রিপোর্টেন্ট ছিলাম। তারা রিপোর্টেন্টও ছিল না, অনুসন্ধানও করছেন না, কিন্তু বলানো হচ্ছে কেউ চর্চাকারী, কেউ গবেষক, কেউ লেখক। এইটা আমাদের খুব দুর্ভাগ্য। সারা ভারত জানতে পারছে না এক পেশে। এমনকি ওই আমরা যদি দেখি ইন্টারনেটে, তার এই 45-এর 18ই আগস্টের গল্প, পাঠ্য বইতেও তাই, হ্যাঁ। কিন্তু যেটা দরকার ছিল সমবেতভাবে মানে সারা ভারতের, এটা আমাদের জাতীয় লজ্জা হয়নি। আপনি বলছেন 18ই আগস্ট নেতাজি মারা যাননি, তাহলে কি তারপরেও ওনার অস্তিত্ব ছিল? একদম 18ই আগস্টের দিনের দিন আমি তোমাকে নথি দিচ্ছি, আমি মুখার্জি কমিশন সাবমিট করেছিলাম। এই নথিটা হচ্ছে ন্যাশনাল আর্কাইভের, হ্যাঁ, ডিক্লাসিফাইড নথি। এখানে আমরা দেখব নেতাজি সুভাষচন্দ্র বসু 18ই আগস্ট 1945 সালে 9টা 15 থেকে 9টা 25, এই ওখান থেকে ট্রান্সমিট, সিঙ্গাপুর থেকে ভাষণ একটা পাওয়া যাচ্ছে। 18ই আগস্ট, দিনটা 18ই আগস্ট
তিনি বলছেন এই স্পেশাল রেকর্ডিং কোথায় হচ্ছে, সিমলার অল ইন্ডিয়া রেডিওতে আচ্ছা করছেন ML খোসলা বলে, যিনি রেকর্ড করেছেন আর কি, যে অফিসার্স রেকর্ড করেছেন 9:15 থেকে রাত 9:25। এবং থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়া, জাভা, বোর্নিও এবং জাপান এন্ড আদার পার্টস অফ ইস্ট এশিয়া, এই জায়গা থেকে এগুলো হয়েছে। এবার যে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স বলে যে বক্তব্যটা রয়েছে 8ই আগস্ট 1945, আমরা তো জানি হবিবুর রহমান বলছেন, কেউ বলছেন 2টোয় মারা গেছে, 3টে মারা গেছে, 4টে মারা, বিভিন্ন সময় নিয়ে একটা এবার যেটা দুর্ভাগ্য যে কনস্পিরেসির কথা হচ্ছিল, এই ভারত সরকার সিলেক্টেড স্পিচেস অফ সুভাষ চন্দ্র বসু বইটা বার করেছেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পাবলিকেশন। এই বইয়ের একদম শেষে এই স্পিচটা আছে, আচ্ছা একদম আছে, একদম আছে। খালি একটাই পার্থক্য, 8ই আগস্ট পাল্টে 16ই আগস্ট করে দেওয়া হয়েছে, 16ই আগস্ট করে দেওয়া হয়েছে। যদি তর্কের খাতিরে ধরে নিই, কোনো লজিক নেই এটা রেকর্ডেড ছিল কিনা, প্রমাণ হচ্ছে না। যদি আমি তর্কের খাতিরে ধরে নিই রেকর্ডেড প্রোগ্রাম ছিল, তাহলে আমাকে ধরে নিতে হবে 8ই আগস্ট ভেরি মাচ অ্যাক্টিভ ছিল আজাদ হিন্দ রেডিও, এবং সেখানে কি খবর পাননি তাদের সেনানায়ক মারা গেছেন, অ্যাক্সিডেন্ট হয়েছে, একদমই। এবং 5 দিন পরে এটা বেরোচ্ছে। এই ঘটনা হচ্ছে অজস্র অজস্র প্রমাণ আছে, যেটা বাচ্চা ছেলেও জানতে পারবে, ব্যোমকেশ, টেনিদা, ফেলুদা কেউ কিছু হতে হবে না, সাধারণ সাদা চোখে বোঝা যাচ্ছে কোনটা রাইট কোনটা। কিন্তু দুর্ভাগ্য ভারতবাসীকে ফেলে রাখা হয়েছে সেই তাই হোক এয়ারপোর্টে, একটা বিভ্রান্তির মধ্যে আমাদের ডুবিয়ে দেওয়া এবং হয়েছে। নতুন জেনারেশন বছরের পর বছর, দিনের পর দিন এই প্রশ্ন বিতর্ক করা, বিতর্কের বিষয় না এটা, এটা 1 মিনিটই সলিউশন হয়ে যায়। কিন্তু এটাকে মানুষকে এই প্রশ্ন করতে হয়, সাংবাদিকদের প্রশ্ন না, আসল দিক থেকে সরিয়ে দেওয়া, অন্য ফোকাসটাকে সরিয়ে দেওয়ার জন্য। নেতাজি এসেছিলেন, নেতাজি এখন অ্যাক্টিভ ছিলেন, ইত্যাদি ইত্যাদি কাজকর্মকে ভুলিয়ে দেওয়ার জন্য। আপনি প্রায় দীর্ঘদিন ধরে নেতাজি বিষয়ক গবেষণা চর্চা, তার ফল স্বরূপ অনেক বই লিখেছেন। আমার মনে পড়ে একটি বই পড়েছিলাম আপনার লেখা, ক্ষমা করো সময়, বইটি আমি এখানে দেখছিলাম আছে। অসাধারণ তথ্য সমৃদ্ধ বই। এরকম বই পাঠক কিভাবে নিচ্ছে? আপনি পাঠ্য প্রতিক্রিয়া তো পান বিভিন্ন সময়, কিরকম সমাদৃত? আমি প্রথম যখন 30 বছর আগে MA সদ্য পরীক্ষা দিয়ে শেষ করি, তখন প্রথম বই বেরিয়েছিল নেতাজি গেলেন কোথায়। আজাদ হিন্দের লোকজন ছিলেন, ক্যাপ্টেনরা ছিলেন, তারা বার করেছিলেন। পরবর্তীকালে 95 সালের 23 জানুয়ারি, পরবর্তীকালে 99 সালে বইটি হয়, মুখার্জি কমিশনে যায়, ইত্যাদি ইত্যাদি। 30 বছর পরে বইটি বেরোচ্ছে এখন এখানে। এই 30 পুরনো বইটা আমাকে সবাই বলেন আমার সোশ্যাল মিডিয়ায়, নেতাজি গেলেন কোথায়, বইটা কোথায় পাবো? আমি বলেছি আউট অফ প্রিন্ট, আর নবকলেবরে বেরোবে, ইত্যাদি ইত্যাদি। এবারে ওই নিউ ভারত কুটির সাহিত্য কুটির থেকে বেরোচ্ছে নেতাজি গেলেন কোথায়। আর দ্বীপ প্রকাশন থেকে আমার 6টা বই বেরিয়েছে, লেটেস্ট যেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেপথ্যে নেতাজি, এছাড়া নেতাজির মা সন্ন্যাসী নায়ক সুভাষ, আন্দামানে নেতাজি, শ্যামা প্রসাদ ও সুভাষচন্দ্র, অনৈক্য থেকে ঐক্যে। এবং যে বইটা সবচেয়ে বেশি পাঠক সাংঘাতিকভাবে রিয়াক্ট করেছে, ক্ষমা করো সুভাষ, বিভিন্ন আমি মিথগুলোকে ভাঙার চেষ্টা করেছি। এখন পাইপলাইনে অনেকগুলো বই রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ প্রকাশিত অপ্রকাশিত নথি দিয়েও লেখার ইচ্ছা আছে, কারণ নেতাজি আমার বিষয় সবটাই তাই জুড়ে রয়েছে, বলা যেতে পারে ঘনিষ্ঠ নেতাজিতে আপনি। এটা যদি না করি মনে হয় যেন কোথাও একটা ক্রাইম করছি, আমি নিজের প্রতি ইনজাস্টিস করছি, দেশের প্রতি তো বটেই, নিজের প্রতি ইনজাস্টিস করছি। যে আমি নেতাজির পরিবারের সঙ্গে যারা ছিলেন, স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন, সুভাষচন্দ্র বেঙ্গল ভলেন্টিয়ার্স, আজাদ হিন্দে যারা ছিলেন, তাদের বহু মানুষের সঙ্গে যোগসূত্র আঁকতে পেরেছিলাম। তারা অনেকেই একে একে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তিনি বলেছিলেন, জয়ন্ত, সুভাষচন্দ্র নেতাজি প্রদীপটা বুকের মধ্যে জ্বালিয়ে রেখো, ওটা অপূর্ব কথা। সেটা চেষ্টা করছি, সেই প্রদীপ আমাদের প্রত্যেকের মধ্যে যাতে জ্বলে। সেই জন্যই আমাদের চ্যানেলে আজকে এই বিশেষ একটা পডকাস্ট, এই অনুষ্ঠান আমরা আপনাকে পেলাম। আমাদের সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য আমরা সত্যি কৃতজ্ঞ। অনেক তথ্য, জানা অজানা কথা আমরা আপনার মুখ থেকে পেলাম শুনতে। পরবর্তীতে দর্শকরাও দেখবেন, তারাও সমৃদ্ধ হবেন। আমরা আমাদের চ্যানেল বাংলার সরকার তার পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই। অনেকটা সময় আমাদেরকে দেওয়ার আমার অনেক কৃতজ্ঞতা। শেষ করি সেই মহামন্ত্র উচ্চারণ করে, জয় হিন্দ। জয় হিন্দ। আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই পুষ্প শুভেচ্ছা গ্রহণ করলে আমরা কৃতজ্ঞ থাকব। অনেক অনেক ধন্যবাদ। আর সরস্বতী পূজা সামনেই, মা সরস্বতী অসাধারণ গিফট, অসাধারণ, মাথায় নিলাম, অসাধারণ। এটি আমাদের মা সরস্বতীর উপাসক ছিলেন সুভাষচন্দ্র, ওই কারণেই